দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সানন্দা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। ঋতব্রতকে বিরোধী দলনেতার সিদ্ধান্ত অস্থায়ী, অধ্যক্ষের সিদ্ধান্তকে অস্থায়ী বলে গণ্য করা হবে। বিরোধী দলনেতার মর্যাদা মামলায় জানালো হাইকোর্ট। আগামী 2 মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কলকাতা বিমানবন্দরে সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ। লোকসভার সাংসদকে ঘিরে চোর চোর স্লোগান। ডাইরেক্টরের অফিসে বৈঠকে যোগ দিতে গিয়ে পড়েন বিক্ষোভের মুখে। সাংসদের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। তারাপীঠের হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে গ্রেফতার হোটেল মালিক সহ 2। গ্রেফতার বাবা প্রবীর পাল, ছেলে কল্যাণ পাল। অগ্নিকাণ্ডের সময় কেউ পুকুরে ঝাঁপ দিয়েছিল কিনা জানতে হোটেলের পিছনের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি, যদিও খোঁজ মেলেনি কারো। তারাপীঠে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া অ্যাকশন প্রশাসনের। তারাপীঠের অলিগলিতে গজিয়ে হোটেল ও লজ। তারাপীঠে হোটেল ও লজ বন্ধের নোটিশ। 15টি হোটেল ও লজ বন্ধের নোটিশ দিল প্রশাসন। রাজ্যে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা। যারা যোগ্য হয়ে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 20 তারিখের মধ্যে। যারা টাকা পাবেন না তারা আবেদন করতে পারবেন পোর্টালে, ঘোষণা মুখ্যমন্ত্রী। পুজোর আগে বনকর্মীদের জন্য পুজোর উপহার মুখ্যমন্ত্রী। রেঞ্জের বিট অফিসারদের বেতন বাড়ল 5000 টাকা। বন সহায়কদের 2000 টাকা ভাতা বৃদ্ধি। দুর্গাপুজো থেকেই নতুন বর্ধিত বেতন ও ভাতা। জাতিগত শংসাপত্র যাচাইয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। 2011 পর ইস্যু করা সমস্ত শংসাপত্র যাচাই খতিয়ে দেখার নির্দেশ বিজ্ঞপ্তিতে। রাজ্যের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। হাইকোর্টে আজানের মাইক খোলা মামলা খারিজ। জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টের। অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা। অভিযোগের সপক্ষে নথি না থাকায় খারিজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মোথাবাড়ি কাণ্ডে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ। মেহবুব আলমকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। জিজ্ঞাসাবাদ কালিয়াচকের তৃণমূল প্রাক্তন ব্লক সভাপতি সামিজউদ্দিন আহমেদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান ও সুজাপুরের এক বিএলওকে। জমি বিবাদে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর। সংঘর্ষের জেরে আহত বেশ কয়েকজন। 1 একর জমি নিয়ে বিবাদ। সাইদুল ইসলাম ওহাব আলীর পরিবারের মধ্যে। বিবাদ থামাতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় টানা বৃষ্টি, ভেঙে পড়ল 220 বছরের পুরনো বাড়ি। জোড়াবাগানে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি। পুরনো বাড়ি ভেঙে মৃত 1, আহত 5। মঙ্গলবার ভোর 5টা নাগাদ ভেঙে পড়ে বাড়ি। ঘটনাস্থলে জোড়াবাগান থানার পুলিশ। টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা। হলদিয়ার পর পটাশপুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। জলমগ্ন পরিদর্শন, দুর্গতদের সঙ্গে কথা পুরমন্ত্রী। চলছে উদ্ধার কাজ। মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণা জানালেন অগ্নিমিত্রা পলে। টানা বৃষ্টিতে জলমগ্ন বেলুড়ের ইএসআই হাসপাতাল। ইমার্জেন্সি থেকে আউটডোর জল থই থই অবস্থা। হাসপাতালে রান্নাঘর, স্টোররুম জমে হাঁটুর জল। দুর্ভোগে চিকিৎসক, রোগী, হাসপাতাল কর্মীরা। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধির ফলে রাজ্যের একাধিক স্থান জলের তলায়। দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। জল যন্ত্রণার শিকার হাসপাতালও। নদী বাঁধে ধসের ঘটনাও ঘটল। তার মধ্যে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বিবিসির জল ছাড়ায়। এদিকে নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই রাজ্যের, জানালো আবহাওয়া অফিস। রাজ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল যন্ত্রণা অব্যাহত। একাধিক স্থান জলের তলায়। এর ফলে তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতির। জলস্তর বৃদ্ধি পেয়েছে একাধিক নদীর। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধে বড়সড় ধস নামে। বাঁধ সংলগ্ন 100 মিটারের বেশি অংশ ভেঙে নদী গর্ভে পড়ে যায়। ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নদী ভাঙনের কবলে মালিঞ্চা গ্রাম। প্রায় 300টি পরিবার জমি ভিটে হারানোর আশঙ্কায়। বর্তমান পরিস্থিতির জন্য স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়ার দিকে। কিন্তু রাত্রে ঘুম হয়নি, জল ছাড়ছে যখন খুব জল চলে আসছে। আমরা রাত্রের বেলা না ঘুমিয়ে মানে জেগে থাকি সবাই, যে মোট কথা না জল চলে আসবে, পড়ে পুরা যাবে বাড়ি। আর খুব ভয় থাকি আর কি। এই নদীর গর্ভে বাড়িটা চলে গেছে। আপনার নিজের বাড়ি ছিল? হ্যাঁ, কিভাবে দিন কাটাচ্ছেন এখন? এখন দিন কাটাচ্ছি, কোন রকম দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি আর কি।
সরকারের তরফ থেকে কিছু পেয়েছে? সরকার তরফ থেকে কোনো কিছু পাইনি। টানা বৃষ্টিতে প্লাবন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান জেলা শাসক থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্লাবনের ফলে বহু মানুষ ত্রাণ শিবিরে নিয়েছেন আশ্রয়। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের পাশে থাকার দেয়া হয়েছে বার্তা। বন্যা পরিস্থিতি আমাদের মূলত নারায়ণগড়, সবং এবং মোহনপুর, দাঁতনের কিছু অংশ, কেশিয়ারির কিছু অংশ এই জায়গাতে আছে। আমরা আজকে সবংয়ে ভিজিট করছি। এডিশনাল চিফ সেক্রেটারি স্যার এসছেন কলকাতা থেকে, এবং আমাদের এখানে জনপ্রতিনিধিরা আছেন এবং বিডিও সাহেব আছেন। বিভিন্ন জায়গায় ঘোরা দেখা হচ্ছে। এখনও আরও কয়েকটি জায়গাতে যাব, মানুষের সঙ্গে কথা বলছি। স্থানীয় প্রশাসন ম্যাটারটা নিয়ে অনেকটা কাজ করছে। এসপি সাহেব আছেন, ওনারা গত 2-3 দিন ধরে ফিল্ডে আছে, এবং যেখানে দরকার ওখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট। লাগাতার বৃষ্টির জেলে জলমগ্ন আসানসোল। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসানসোল উত্তর বিধানসভা এলাকার রেলপাড়ের বিস্তীর্ণ অঞ্চলে। ভোগান্তির শিকার সাধারণ মানুষ, যদিও বিজেপির পক্ষ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। क्षतिग्रस्त तो लगभग 100 से ज़्यादा घर हैं, और लेकिन अभी हम लोग जो फंसे हुए हैं लगभग हम लोग को लगता है 30 लोग यहाँ फंसे हुए हैं। ये सिविल डिफेंस के जितने हमारे बहादुर साथी लोग हैं, क्यूआरटी टीम, ये लोग मिल के लगभग 12 लोगों को अभी ला चुके हैं रेस्क्यू करके, और अभी भी वहाँ पे 18 लोग फंसे हुए हैं। और भी विभिन्न इलाके हैं जहाँ पे फंसे हुए हैं हमारे इसी क्षेत्र में। सब जगह हम लोग जाएंगे और एक लोगों को लेके आएंगे। ঝাড়খণ্ডের গালুডি ব্যারাজ ও মুকুটমণিপুর ব্যারাজ থেকে কেলেঘাই ও সুবর্ণরেখা নদী ফুটছে। জলস্তর বিপদসীমা ছাড়িয়ে ঝুঁকে পড়েছে একাধিক গ্রামে। বহু বাড়িঘর জলের তলায়। পানীয় জলের চরম সংকট তৈরি হয়েছে। দুদিনের বৃষ্টিতে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী সংলগ্ন একাধিক গ্রাম। জলস্তর বৃদ্ধি পেয়েছে জেলার একাধিক নদীতে। প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ার প্রভাব পড়েছে পরিবহনে। টানা বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে পুরুলিয়ার সুবর্ণরেখা নদীর। উদ্বেগ তৈরি হয়েছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। জলমগ্ন হাওড়ার বেলুড়ের ইএসআই হাসপাতাল। দুর্ভোগের শিকার রোগী থেকে সাধারণ মানুষ। এর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ডিভিসির জল ছাড়ায়। 70,000 কিউসেক জল ছাড়ল ব্যারেজ কর্তৃপক্ষ। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্য। দক্ষিণের পাশাপাশি উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নিউজ টাইম। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বেআইনিভাবে তৈরি ইটভাটায় বুলডোজার হুঁশিয়ারি দিলেন তিনি। সেই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে থাকার দিয়েছেন বার্তা। এদিকে টানা বৃষ্টিতে প্লাবন পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতি। জলস্তর বৃদ্ধি পেয়েছে একাধিক নদীতে। তার মধ্যে ভিলেন হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসির জল ছাড়ার ঘটনা। সবচেয়ে খারাপ পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের পটাশপুর। একাধিক গ্রাম জলের তলায়। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার দুর্গত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা ইটভাটা মালিকদের দিয়েছেন কড়া বার্তা। প্রয়োজনে বুলডোজার অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইটভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। ইট ভাটা ইললিগাল তৈরি হয়েছে, তার জন্য পুরো জেলা তো আর কষ্ট পাবে না, এটা তো সম্ভব না। তাই তাদেরকে সরতে হবে। আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইললিগাল হয়, যারা ইট ভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, তা না হলে আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। প্লাবন পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করতে ছাড়েননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এখনো মিউনিসিপ্যালিটিগুলো ঠিকমতো কাজ করছে না, ডিফাঙ্কড হয়ে আছে। বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের চুরি করে জেতা কাউন্সিলর, মানে ভোটে তো জেতেনি, এরা ভোট চুরি করে জিতেছিল, তাদের চেয়ারম্যানরা আছে। এরা যতদিন থাকবে ততদিন কাজের এরকমই স্থিতি হবে। একটু সময় দিন, পুজোর আগে আমরা রাস্তাঘাট সমস্ত কিছু ঠিক করার কাজে নামবো। রাস্তাঘাটের লিস্ট আমরা পাঠিয়েছি, আমাদের বিধায়করাও পাঠিয়েছেন। আগামী দিনে এটা ঠিক হয়ে যাবে।
প্লাবন পরিস্থিতির মোকাবিলার জন্য রাজ্য সরকার 1 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে। পরিস্থিতি মোকাবিলা করে দুর্গতদের দুর্ভোগ লাঘু করাই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ টাইম। মসজিদ থেকে আজানের মাইক খুলে নেওয়ার বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আবেদন ত্রুটিযুক্ত, মামলা খারিজ করে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মসজিদ থেকে আজানের মাইক খুলে নিতে চাপ দিচ্ছে রাজ্য সরকার ও পুলিশ। মসজিদে জুতো পরে উঠে মাইক খুলে নেওয়া হচ্ছে, থানায় ডেকে মাইক খুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এরকম অনেকগুলি অভিযোগ করা হয়েছিল আদালতে। এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অভিযোগের বিরোধিতা করে রাজ্যের আইনজীবী জানান, মসজিদ থেকে আজানের মাইক খুলে নেওয়ার কোনো লিখিত বা মৌখিক নির্দেশ দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো রকম চাপ দেওয়া হয়নি। প্রধান বিচারপতি মামলাকারীদের কাছে অভিযোগের সপক্ষে বিস্তারিত নথি পেশ করতে বলেন, কিন্তু মামলাকারীরা সেই সমস্ত নথি পেশ করতে পারেননি। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ মামলা খারিজ করে দেন। রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, আবেদনটি ত্রুটিপূর্ণ। কোনো ত্রুটিপূর্ণ আবেদন আদালত গ্রাহ্য করতে পারে না। মাইক্রোফোন ইউজ করতে দিচ্ছে না পুলিশ ওরাল অর্ডারে, এবং মিটিংয়ের মধ্যে বলেছে ওরালি যে না কেউ মাইক্রোফোন আজানের সময় ইউজ করতে পারবে না। আর আমাদের বক্তব্য ছিল যে আমরা সাউন্ড ডেসিবেল যা আছে, আইন আছে, সেই অনুযায়ী আমরা এটা করতে পারি। অ্যাডভোকেট জেনারেল যেটা কোর্টে বলেছে সেটা হচ্ছে যে না, এরকম কোনো ওরাল অর্ডার দেওয়া হয়নি। ওরা কোনো সরকার থেকে কোনো ওরাল অর্ডার দেয়নি, পুলিশ কোনো ওরাল অর্ডার দেয়নি, এটা কথাটা বলেছে। তো এবং কোর্ট বলেছে যে এই যে যা কিছু আছে ওরাল, তার তো কোনো প্রমাণ নেই, ওরাল তো কোনো প্রমাণ হতে না। তাই জন্য আমাদের পিটিশনকে ডিসমিস করেছে যে ওরাল আছে, সবই ওরাল, সেটা ডিসমিস করেছে। আমি বলছি যে এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম লেখা রাখবেন। এর আগে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হাইকোর্টের নির্দেশ মেনেই মসজিদ এবং মন্দির উভয় ধর্মীয় স্থান থেকে মাইক খোলা হচ্ছে। পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের 4203টি মসজিদ এবং 1096টি মন্দির থেকে মাইক খোলা হয়েছে। বিরোধী নেতারা ছাড়াও এনসিপিআই এর 2 সাংসদও এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, মাইক খোলার সিদ্ধান্তের বিরোধিতা করেন। এরই মধ্যে খারিজ হয়ে গেল জনস্বার্থ মামলা, অর্থাৎ নিয়ম বিরুদ্ধ লাউড স্পিকার খুলতে সরকারের সামনে আর কোনো বাধা রইল না। নিউজ টাইম। টানা বৃষ্টিতে শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙল জোড়াবাগানে, মৃত্যু বৃদ্ধার, গুরুতর জখম হয়েছেন 5 জন, ভর্তি হাসপাতালে। বারবার বাড়ি ভেঙে মৃত্যুর পরেও কেন উদাসীন প্রশাসন, উঠছে প্রশ্ন। টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙলে বাড়ি, ঘটনায় মৃত বৃদ্ধা, জখম আরো 5 জন। উত্তর কলকাতার জোড়াবাগানের ঘটনা। মঙ্গলবার ভোর 5টা নাগাদ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির বাসিন্দারা ছিলেন, তারা গুরুতরভাবে জখম হন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এক বৃদ্ধা উর্মিলা সাউ, বয়স 60, তার মৃত্যু হয়েছে। কলকাতা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং এই এলাকায় যে বিপজ্জনক বাড়িগুলো রয়েছে এবং মূলত যে বাড়িটি ভেঙে পড়েছে সে ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। উত্তর কলকাতার ব্রজদুলা স্ট্রিট, একেবারে ঘিঞ্জি এলাকা, এবং এখানে প্রচুর পুরনো বাড়ি রয়েছে, অধিকাংশই শতাব্দী প্রাচীন। মঙ্গলবার ভোরের দিকে জোড়াবাগানের ব্রজদুলাল স্ট্রিটের একটি শতাব্দী প্রাচীন বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় বাড়ির আবাসিকরা প্রায় সকলেই ঘুমন্ত অবস্থায়, ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তারা। সকালে পড়ে গেছে বিল্ডিংটা, এটা 3:30 সময় পড়ে গেছে। আমার ঘর তো আগেই 32 নম্বর ভেঙে, আমার 31 নম্বর ভেঙে গেছিল। আমি শুধু একটুখানি বেঁচে ছিল বলে, বাঁচা না, ভেঙে গেছিল, আমি দেখতে এসেছিলাম। আমি 20 সাল। এই বাড়িটা ভেঙে গেছে, সেই বাড়িটাতে কজন? অনেকজন থাকতো। একজন মারা গেছেন? হ্যাঁ, একজন মারা গেছে।
বাড়ি ভেঙে পড়ার বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে। শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের তলা থেকে আবাসিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয় উর্মিলা সাউ নামে এক বৃদ্ধাকে। মঙ্গলবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। ভেঙে পড়া বাড়ির রক্ষণাবেক্ষণ যে হতো না তা স্পষ্ট। বাড়ির ক্ষেত্রে আমরা কালকেই আমি ডিসিপ্লিনকে বলে দিয়েছি সমস্ত বাড়িতে আবার একটা ফ্রেশ নোটিস করে অ্যাটলিস্ট সেই লোকেরা বাড়ি ছাড়তে চায় না, কিন্তু তাও আমরা রিকোয়েস্ট করছি এই বৃষ্টির মধ্যে অন্তত যেন কোনো সেফ লোকেশনে কোনো রিলেটিভের বাড়িতে চলে যান, কেননা রাত বিরাত যে কোনো সময় এটা ভেঙে পড়ছে। এই নোটিশটা আমরা ফ্রেশ করি, সমস্ত বাড়িতে নোটিশ করা আছে, কিন্তু লোকেরা বাড়ি ছাড়তে চায় না। কিন্তু অ্যাটলিস্ট এই বৃষ্টির সময় আমরা রিকোয়েস্ট করছি, সবাইকে আহ্বান করছি যে কোনো সুরক্ষিত জায়গা থেকে যায়। উল্লেখ্য, প্রায় প্রতি বছরই শতাব্দী প্রাচীন বাড়ি ভেঙে পড়া কার্যত অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে কলকাতায়। উত্তর কলকাতার বাড়িগুলি বিভিন্ন সমস্যায় জর্জরিত। কোথাও ভাড়াটে সমস্যা, তো কোথাও শরিকি ঝঞ্ঝাট। সমস্যার কারণে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণও হয় না। এই অবস্থায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা রুখতে কলকাতা পুরসভার সদ্যপ্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বাড়ির দখল নেওয়ার মতো কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছিলেন, কিন্তু আরও অনেক কিছুর মতো পূর্বতন তৃণমূল জামানায় তা কার্যকর হয়নি। শতাব্দী প্রাচীন বাড়িগুলোর রক্ষণাবেক্ষণ হয়নি। পুরসভা দখলও নেয়নি পুরনো বাড়ির। বিগত সরকার আমলে কর্পোরেশন বহু বাড়ি ওপরে বিপজ্জনক বাড়ির নোটিশ লাগানো আপনি দেখতে পারবেন, কিন্তু কোনো ভাবে সেই সব বাড়ির ওপরে কোনো রকমে মানে অ্যাকশন বা কোনো রকম অ্যাক্টিভিটিস করা হয়নি, যার ফলে আজকে নতুন সরকার আসার কারণে আমরা এটা একটা ঘটনা দেখতে পারলাম। কিন্তু নতুন সরকার আমলে, বিজেপি সরকার আমলে এই ধরনের ঘটনা না ঘটুক, আমরা সক্রিয়ভাবে যে কোনো বাড়িতে বছর 2 বছর আগে অবধি নোটিশ লাগা আছে কর্পোরেশন থেকে বা আগে থেকে, সেসব বাড়ির উপরে আমরা সক্রিয়ভাবে প্রশাসন দেখব। ফলে ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা, ফের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করল কলকাতা। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। তবে জানানো হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত অস্থায়ী। আগামী 2 মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করার জন্য সিঙ্গল বেঞ্চকে নির্দেশ দিল বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। রাজ্যে বিরোধী দলনেতার পদে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকবেন? বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় কালীঘাট ও বিদ্রোহী গোষ্ঠীর দড়ি টানাটানির মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হিসেবে থাকার সিদ্ধান্ত সম্পূর্ণ অস্থায়ী। তবে স্পিকারের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। জানিয়ে দিয়েছে আগামী 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। সেখানে ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্টত যেটা জানিয়ে দেওয়া হলো যে এই মামলায় ডিভিশন বেঞ্চ তারা কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না, মূল মামলাটির নিষ্পত্তি হবে সিঙ্গেল বেঞ্চেই। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই সিদ্ধান্ত একেবারেই অস্থায়ী সিদ্ধান্ত। আগামী 2 মাসের জন্য সেই সিদ্ধান্ত বহাল থাকছে এবং মূল মামলা সহ এই বিরোধী দলনেতাকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ যেগুলি দায়ের হয়েছে আদালতে, সেই সমস্ত মামলার নিষ্পত্তি করতে হবে আগামী 2 মাসের মধ্যে এবং সেই নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। স্পিকারের অনুগ্রহে পদ পেয়েছেন, না হলে বিরোধী দলনেতার পদটা কলকাতা হাইকোর্টে অস্থায়ী বলে চিহ্নিত হতো না। তো অস্থায়ী বিরোধী দলনেতার পদে কমিটিতে যারা থাকবেন তাদের তো মনে মনে অন্তত ধরতে হবে, আইন যাই বলুক, পদ যাই বলুক, তারাও সবাই অস্থায়ী। তো সুতরাং তারা বিজেপির নিন্দা করছিলেন না। গত কয়েকদিন ধরে আমরা সমানে বিজেপির কড়া বিরোধিতা করছি এবং বলছি যে ওদের গলায় বিজেপির বকলস পরানো আছে বলে ওদের দম হচ্ছে না বিজেপির সমালোচনা করা। আমাদের কথার চাপে লোক দেখানো, নাটক করার জন্য বিজেপির বিরুদ্ধে 2-1টা কথা বলতে হচ্ছে। ওনাদের রাজনৈতিক পদের অস্তিত্বটাই তো বিজেপির দয়া।
উল্লেখ্য, বিরোধী দলনেতা বাছাইয়ে কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সইজালের অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিআইডি তদন্তের নির্দেশ দিতেই ঋতব্রতকে বহিষ্কার করে কালীঘাট। এরপরেই তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়কদের একটা বড় অংশের সমর্থন জোগাড় করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মনোনীত হন বিরোধী দলনেতা হিসেবে। এদিকে কালীঘাট তৃণমূল বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়কের সমর্থন রয়েছে এই যুক্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন স্পিকার। দল থেকে বহিষ্কৃত একজনকে কিভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাও স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা পদে বহাল রাখেন। এই অবস্থায় বিরোধী দলনেতা পদ মামলায় ডিভিশন বেঞ্চের মঙ্গলবারের বক্তব্য। ওরাই প্রাণপাত প্রচেষ্টা করছেন, কোর্ট থেকে কোর্ট দৌড়ে বেড়াচ্ছেন। তো আজকে মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। সিঙ্গেল বেঞ্চে আবার এবং স্টে চাওয়া হয়েছিল, মানে কল্যাণবাবু চেয়েছিলেন, স্টে গ্রান্টেড নয়, খারিজ হয়েছে। মানে ওনার নিজের স্টেটা চেয়েছিলেন, ওনার আবেদনটাকে আদালত খারিজ করেছে। তো এটা থেকেই তো পরিষ্কার কে জিতলো কে হারলো। সরকার তৈরি হয়েছে, মানুষ ঠিক করেছেন আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। এই বিরোধী দলের ভূমিকা পালন করবার ক্ষেত্রে আমাদের তো মনে হয় যে কালীঘাট চাইছিল না বিরোধী দলের ভূমিকা পালন করতে। সেই জন্যই নানান ধরনের আসাদুজ্জামান সাহেব বললেন ওরা বিরোধী দলের ভূমিকাই পালন করতে চাইছিল না। আমরা যখন বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছি, রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে সাধারণত একটি সাংবিধানিক সংস্থার সিদ্ধান্তে অন্য একটি সাংবিধানিক সংস্থা হস্তক্ষেপ করে না, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। একদিকে বিরোধী দলনেতার পদ নিয়ে দড়ি টানাটানি, অন্যদিকে বিদ্রোহীরা তৃণমূলেরও দখল পেতে কালীঘাটের সঙ্গে টক্করে নেমেছে। দল কোন পক্ষের দখলে সেই সিদ্ধান্ত আপাতত নির্বাচন কমিশনের কোর্টে। এই অবস্থায় 2 মাসের মধ্যে বিরোধী দলনেতার মামলা নিষ্পত্তির নির্দেশ কলকাতা হাইকোর্টের। দেখুন, এটা আদালতের নির্দেশ, এখানে আমার আপনার কিছুই বলার নেই। আদালত যখন বলেছে যে হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ, অতএব যে ম্যাক্সিমাম বিধায়ক যার পক্ষে তাকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের কাছে ঋতব্রতও যা, পরমব্রতও তা, অনুব্রতও তা। রাজনৈতিক মহল মনে করছে বিরোধী দলনেতা পদ সংক্রান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপরেই। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক ও তার ছেলে। ধৃতরা হলেন প্রবীর পাল ও কল্যাণ পাল। নিখোঁজদের সন্ধানে তারাপীঠের অভিশপ্ত হোটেল লাগোয়া পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি। বন্ধ করে দেওয়া হলো তারাপীঠের 15টি লজ এবং হোটেল। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার 2। গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ পালকে। এই দুজনেই হোটেল চালাতেন বলে পুলিশ সূত্রে খবর। শ্রাবণ মাসের শেষ সোমবারে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 9 জন পূর্ণার্থীর। মৃতদের মধ্যে 4 জন আলিপুরদুয়ারের বাসিন্দা, বাকি 5 জন মেঘালয়ের। অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পরই তদন্তে তারাপীঠের বিদেশিনী লজে অব্যবস্থার কথা বারে বারে উঠে আসছে হোটেলের অগ্নি নির্বাপক সংক্রান্ত ব্যবস্থাপনা, আপৎকালীন দরজা বন্ধ থাকার মতো গাফিলতিও, যার ফলে পূর্ণার্থীরা সময় মতো হোটেল ছেড়ে বেরোতে পারেননি। তার মধ্যে পরিস্থিতি আরো জটিল করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা। কোন দিক দিয়ে বেরোনোর পথের দিক নির্দেশও ছিল না। এই সমস্ত কারণের জন্য বেশিরভাগ পূর্ণার্থী হোটেলেই আটকে পড়েন। দম বন্ধ হয়ে মৃত্যু তাদের। অগ্নিকাণ্ডে অব্যবহৃত পরেই উঠে এসেছিল 43 জন পূর্ণার্থীর প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা করেছিল। হোটেলের ওপর লোহার পাইপ, রড থেকে ঝুলে বেরোতে পেরেছিলেন অনেকেই। দমকলের হাইড্রোলিক ল্যাডার দিয়েও অনেককে উদ্ধার করা হয়। প্রাণে বাঁচতে কোনো পূর্ণার্থী তারাপীঠের বিদেশিনী লজ লাগোয়া পুকুরেও ঝাঁপ দিয়ে থাকতে পারেন, এমন সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আবহে তারাপীঠের হোটেল লাগোয়া পুকুরে মঙ্গলবার ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়, তবে কারো হদিশ পাওয়া যায়নি। সামনেই কৌশিকী অমাবস্যা, তার আগে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। এই অবস্থায় আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে কোন রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
তারাপীঠের 15টি লজ ও হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে। বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, হোটেল দেবের মতো লজ ও হোটেল। এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিল তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। একাধিক অভিযোগের ভিত্তিতে এই লজ ও হোটেলগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও সদর্থক জবাব দিতে না পারায় এই লজ ও হোটেলগুলি বন্ধ করে দেওয়া হলো। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।